মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু জনপ্রিয় গল্প ও উপন্যাস দিয়ে সাজানো গল্প গোল্ড মাইনে আমাদের বিশেষ নিবেদন সরঞ্জিত চক্রবর্তী রচিত একটি সুন্দর প্রেমের গল্প পাতা ঝরার মরশুমে। লেখকের শৈশব কেটেছে বাটানগরে। সেখানকার নঙ্গি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। কবিতা দিয়ে তাঁর লেখালেখি শুরু, তারপর আস্তে আস্তে ছোট গল্প ও উপন্যাস। লেখক সরঞ্জিতের কলমে সদ্য কৈশোর পেরোনো কয়েকজন যুবকের প্রেম এবং ফুটবলের উত্তেজনা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সাফল্য, ব্যর্থতার এই কাহিনী পাতা ঝরার মরশুমে। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, প্রযোজনায় ভিজুয়াল অডিও। দূর, কি যে বলিস! আমি একা কি করব? টিম সাপোর্ট না থাকলে হয়? মায়েরই আর কি। মারাদোনার টিমে কোনো সাপোর্ট ছিল? হ্যাঁ, শোন, মারাদোনা পারলে তুইও পারবি। ও, পরশু তোদের রবিন মেমোরিয়ালের সঙ্গে খেলা, তাই না? দিস তো স্কুলটাকে হারিয়ে। ডিওগোই গোল দেবে, ভালো করে খেলা দেখ। গঙ্গার পাড়ে সাহেবী কোম্পানি এককালে এখানে খুলেছিল পেল্লায় এক জুতো তৈরির কারখানা। গড়ে তুলেছিল এক চক মেলানো শিল্পনগরী। আজ সেই জৌলুস আর নেই বাটানগরের। তবুও শহরটার প্রাচীন সৌন্দর্যের পুরোটা মরে যায়নি। এই শহরেরই এই সময়কার কয়েকজন তরুণের স্বপ্ন সংগ্রাম, আশা আকাঙ্ক্ষা, সাফল্য ব্যর্থতার এই কাহিনী পাতা ঝরার মরশুমে। যাদের জীবনে দুটি মাত্র টান, ফুটবল আর বাটানগরেরই প্রজাপতির মতো সুন্দরী মেয়েরা। লেখক সরঞ্জিত চক্রবর্তীর কলমে সদ্য কৈশোর পেরোনো কজন যুবকের প্রেম আর ফুটবলের উত্তেজনা এই গল্পে একাকার হয়ে যায় এক আশ্চর্য ম্যাজিকে। লাল সিঁদুর মাখানো কালো কাঠের তৈরি জিনিসটা ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে। সারাদিন এরকম ধুলোবালির মধ্যে পড়ে থাকলেও বেশ চকচক করে জিনিসটা। শোনা যায় 70-80 বছর আগেও নাকি এখানে লুকিয়ে চুরিয়ে নরবলি হতো। কোনো এক তান্ত্রিক নাকি নররক্ত পান করতেন। এই গাছটার পেছনেই একটা বড় বাউন্ডারি ওয়াল, তার মধ্যে একটা বিশাল ম্যানশন ধরনের বাড়ি। আগে দিয়েগো দেখত বাড়িটা একদম অযত্নে পড়ে আছে, কেমন প্লাস্টার খসা, গাছ গজানো, ভাঙাচোরা চেহারা। কিন্তু গত কয়েক মাসে বাড়িটাকে সারানো হয়েছে, সাজানো হয়েছে। লোহার গেটের ফাঁক দিয়ে ও দেখেছে যে ভেতরের বাগানটাও প্রুন করে সুন্দর করা হয়েছে। হালকা কুসুম রং করা হয়েছে বাড়ির দেওয়ালে। কে বাড়িটায় আসছে কে জানে? তবে যেই আসুক, সে যে খুবই বড় লোক সেটা দিয়েগো বুঝতে পেরেছে। এই শেষ বিকেলের অল্প আলোতেও নতুন বাড়িটা ঝিকোচ্ছে। দিয়েগো ভাবল, এমন বাড়ি বাটানগরে আর নেই। কাকা, যাই বলো, পরশুর ম্যাচটা কিন্তু জিততেই হবে। তাহলে 3 বছর পর পর কাপটা রাখার চান্স আছে আমাদের। তুই তো জানিস রিটার্ন ম্যাচে ওদের টিম বারবার হারে। গুরু, তোমায় বাঁচাতেই হবে, নিজের নামটা সার্থক করতেই হবে। জ্যাকসনের কথায় দিয়েগো ওর দিকে মুখ ফেরালো। জ্যাকসনটা এরকমই, কাকা জ্যাঠা যা খুশি ডাকে। সবাই জ্যাকসন জ্যাকসন বলে বটে, আসলে কিন্তু ওর নাম জ্যাকসন নয়। ওর আসল নাম হলো মনোময় মুখোপাধ্যায়। ওকে জ্যাকসন নামে কেন ডাকা হয়
তার পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে। দিয়েগোরা তখন ক্লাস 8-এ পড়ে। একদিন স্কুলে মনোময় এলো অদ্ভুত দেখতে একটা বেল্ট পরে, লাল রঙের, লোহার চকড়া বকড়া নাট বল্টুর মতো কিসব লাগানো সেটায়, আর বকলেসের জায়গাটায় লোহার একটা কচ্ছপ লাগানো। স্কুলে সাদা জামা কালো প্যান্টের সঙ্গে একদম মানাচ্ছিল না সেটা। প্রথমেই যাদব স্যারের ক্লাস ছিল। জ্যাকসনের কাণ্ড দেখে তিনি তো রেগে লাল, বললেন, এই এসব কি পরেছিস? জোকারের মতো লাগছে। খোল খোল, এক্ষুনি খুলে ফেল। স্যার, বেল্ট খুললেই কেলো হবে। আজ আবার আন্ডার প্যান্ট পরিনি। আর এরকম বেল্ট তো মাইকেল জ্যাকসনও পরে, তখন তো কোনো দোষ হয় না। স্যার আর কিছু বলেননি, মানে বলার আর কিছু ছিল না আর কি। সেই ঘটনাটা কিভাবে যেন সারা স্কুলে ছড়িয়ে পড়েছিল। তারপর থেকেই মনোময় হয়ে উঠেছে জ্যাকসন। আর এই ক্লাস 12 অব্দি পৌঁছতে পৌঁছতে মনোময় নামটাই প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয় হয়ে উঠেছে, আর জ্যাকসন নামটা চলে এসেছে সামনের সারিতে। এমনকি স্কুলের হেড স্যার পর্যন্ত মাঝে মাঝে মনোময়ের বদলে জ্যাকসন বলে ফেলেন। এসব ভাবতে ভাবতেই দিয়েগোর মনে হলো, একটা ব্যাপার ঠিক বলেছে জ্যাকসন, এই ফুটবল ম্যাচটা জিততেই হবে। তাহলেই পরপর 3 বার টমাস চ্যালেঞ্জ কাপ উঠে আসবে আমাদের নঙ্গি হাই স্কুলে। যদিও একটা রিটার্ন ম্যাচ আছে, সেটাও ওদের, মানে রবিন মেমোরিয়ালের নিজের মাঠে, কিন্তু গত দুবারই রিটার্ন ম্যাচটা হেরেছে ওরা। আর সঠিকভাবে বলতে গেলে হেরেছে দিয়েগোর কাছেই। এবার ক্লাস 12-এর দিয়েগোর নঙ্গি হাই স্কুলের হয়ে শেষবার খেলা, কারণ এইচএস পাশ করলেই তো এখানকার পাঠ শেষ। দিয়েগো নামটাও ওর নিজের নয়, ওর আসল নাম দয়ারাম আংরে। ওরা মারাঠি। বহুকাল আগে ওদেরই কোনো পূর্বপুরুষ মহারাজা শিবাজির সেনাপতি ছিলেন। সেই বর্গীর আমল থেকে ওরা এই বঙ্গদেশে। ওদের মধ্যে এখন আর মারাঠা দেশের নামগন্ধ নেই। দিয়েগোরা বাংলার জলমাটির সঙ্গে মিশে সম্পূর্ণ বাঙালি হয়ে গেছে। এমনকি দিয়েগোর মা বাঙালি বাড়ির মেয়ে, আর বাবা এই ছোট শহরেরই বাটা শু কোম্পানিতে ম্যানেজার। তা বলে সেটাই কিন্তু দিয়েগোর একমাত্র পরিচয় নয়। দিয়েগোর আর একটা পরিচয় আছে, সেটা হলো ওর বাঁ পা, যেটা দিয়ে ও অনায়াসে ফুটবল পা থেকে মাথা আর মাথা থেকে পায়ে নাচায়। খুব সহজেই 5-6 জনকে কাটিয়ে ও পৌঁছে যায় বিপক্ষের গোলে। মাঝ মাঠ থেকে আচমকা ড্রপ শটে গোল করে গোলকিপারকে বোকা বানায় যখন তখন। ফুটবল পাগল বাটানগরের লোকেরা হাঁ করে ওর খেলা দেখে। তাদের মনে পড়ে যায় এইরকমই বেটে খাটো ঝাঁকড়া চুলের একজনকে, নিমেষে যিনি ছত্রাখান করে দিতে পারতেন পৃথিবীর যে কোনো ডিফেন্স। বল পায়ে যিনি ক্রমশ মানুষ থেকে ঈশ্বর হয়ে উঠেছিলেন। দয়ারাম বল নিয়ে এগোয়, তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিপক্ষের ডিফেন্স। সমস্ত লোকেরা অবাক হয়ে দেখে বেটে ঝাঁকড়া চুলের ছেলেটার জাদু। তারা আনন্দে চিৎকার করে ওঠে। দিয়েগো জানে জ্যাকসন পরশুর ম্যাচের কথাটা কেন ওকে বলেছে, কারণ ও জানে দিয়েগো ছাড়া গতি নেই। কিন্তু ফুটবল টিম গেম, এভাবে একা কেউ পারে? দূর, কি যে বলিস, আমি একা কি করব? টিম সাপোর্ট না থাকলে হয়? মায়েরই আর কি। 60 সালে মারাদোনার টিমে কোনো সাপোর্ট ছিল? হ্যাঁ, শোন, মারাদোনা পারলে তুইও পারবি। মামদোবাজি না? কোথায় মারাদোনা আর কোথায় আমি চারাপোনা। ভাগ। গতবারের ম্যাচটায় তো তুই একা ওদের পুঁতে দিলি রে। হ্যাঁ, 4 গোল। মায়েরই, ওদের ক্যাপ্টেন রুদ্রকে দেখে মনে হচ্ছিল কোরামিন দিতে হবে। দেখো বস, তুমি খেলে দাও, বাকিটুকু আমি দেখে নেব। বাকিটুকু যে কি সেটা ঠিক বুঝলো না দিয়েগো, কারণ খেলার পর আর থাকেটা কি ভাবলো, জিজ্ঞেস করবে, পারল না। সামনেই গঙ্গার দিক থেকে জোরে হর্ন বাজলো একটা। দিয়েগো মুখ ঘুরিয়ে সেদিকে তাকালো। ওরা বসে আছে গঙ্গার পাড়ে। এখন জোয়ার চলছে, ছোট মতো জাহাজ যাচ্ছে একটা, হর্নটা তারই। শেষ বিকেলের আলোয় ভারী সুন্দর দেখাচ্ছে গোটা দৃশ্যটা। নভেম্বরের প্রথম, অল্প অল্প ঠান্ডা পড়েছে, কুয়াশাও। গঙ্গার ওপারের ইট খোলা চিমনি থেকে বেরোনো ধোঁয়ায় একটু ঘোলাটে হয়ে আছে চারিদিক।
কিন্তু তবু দারুণ দেখাচ্ছে। গঙ্গার পাড়ে এই বিরাট অশ্বত্থ গাছ, সিঁদুর মাখা হাড়ি কাঠ, আর সামনে এক ফালি সবুজ পাড়। এটাই ওদের আড্ডার জায়গা। ওরা বলে গ্যাজন খানা। রোজ প্র্যাকটিস থেকে ওরা এখানে চলে আসে। ওরা মানে দিয়েগো, জ্যাকসন, ডুডু আর কবির। মাঝে মাঝে অবশ্য আমনও আসে। আমন ওদের 1 বছরের জুনিয়র, ক্লাস 11-এ পড়ে, সায়েন্স নিয়ে। তবে আজ আর কেউ নেই, শুধু ওরা দুজন। দিয়েগোকে অন্যমনস্ক দেখেই জ্যাকসন আবার খোঁচালো। কিরে, চুপ মেরে গেলি যে? আরে কিছু অভয়বাণী ছাড়, না হলে তো প্রেস্টিজে গ্যামাক্সিন থেকে চোনা সব ডিসকাউন্ট রেটে পড়তে থাকবে। ধুর, আমি কি বলবো। এই 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 ন্যাকামি করো না। হ্যাঁ, তুমি হচ্ছে বাটানগরের মারাদোনা। তুমি ইচ্ছে করলেই হবে। চেষ্টা করব। ব্যাস ব্যাস, ওতেই হবে। তবে 5 গোলের বেশি দিস না আবার। ওদের স্কুলের ছেলেগুলোর হেনস্থা দেখলে মেয়েগুলো খুব কাঁদে। আর তুই তো জানিস, মেয়েদের কান্না আমি একদম সহ্য করতে পারি না। কেন? কারণ আমিও তো রামমোহন আর বিদ্যাসাগরের উত্তরসূরি। মেয়েদের চোখের জল আমাকে আন্দোলিত করে, বিশেষ করে সুন্দরী মেয়েদের চোখের জল। তাই 5 গোলের বেশি দিস না। হ্যাঁ, দিয়েগো হাসলো শুধু। জ্যাকসনটা ভুলভালই রয়ে গেল। এত বড় হয়েছে কে বলবে। কিন্তু আর না, সন্ধে হয়ে এসেছে। ও বলল, চল, সন্ধে হয়ে এলো, শুধু খেলা খেলা করলে হবে? সামনেই টেস্ট পরীক্ষা না? গঙ্গার পাড়টা এখন সত্যিই বেশ অন্ধকার হয়ে এসেছে। ওরা সাইকেল নিয়ে বাঁধের ওপর দিয়ে হাঁটতে লাগলো। একটু দূরে নড়বড়ে জেটিটা দেখা যাচ্ছে। আগে এখানে জাহাজ থামতো, বাটা কোম্পানির মাল আসতো সেই জাহাজে। কিন্তু এখন পরিত্যক্ত। সন্ধ্যের পর এখানে যত সব বদ ছেলেদের আড্ডা। জেটির পরেই বাঁধ থেকে রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। সেই রাস্তার ডান দিকে শিব মন্দির। আগে মন্দিরটা সুন্দর সাজানো ছিল, কিন্তু এখন কেমন যেন রংচটা ভাব সর্বত্র। দেখলেই মন খারাপ হয়ে যায় দিয়েগোর। কিন্তু শিব মন্দিরটা পেরোতে হলো না ওদের। আবছা অন্ধকারে দেখলো একজন হন্তদন্ত হয়ে ওদের দিকেই আসছে। লোকটার হাঁটা দেখে আর তার হাতের ঢাউস পাতলা জিনিসটা দেখে দিয়েগো চিনতে পারল। রাধা কাকু, হাতে এক বিশাল ঘুড়ি। বাটানগরের সবাই একে বোঁ ঘুড়ি হিসেবে চেনে। চীনেপট্টির থেকে স্পেশাল অর্ডার দিয়ে বানানো 5 ফুট বাই 4 ফুটের প্রজাপতি আকারের ঘুড়ি। যখন এটা ওড়ে বোঁ শব্দ হয় একটা, আর অনেক দূর থেকে শোনা যায় সেই শব্দ। রাধা কাকু ছোটখাটো ব্যবসা করে একটা, জ্যাম, জেলি, আচার, পাঁপড় এইসবের। কিন্তু সে সবে ওর বিশেষ মন নেই। আসলে লোকটা একদম ঘুড়ি পাগল। বিকেল 4টে বাজলেই নিজের ব্যবসার দড়িদড়া ছিঁড়ে পুজোর মাঠে হাজির হয়। তারপরেই ব্যাস, বাটানগরের মাথায় বোঁ শব্দে একটা প্রজাপতি ওড়ে। রাধা কাকু জ্যাকসনদের পাশের বাড়িতে থাকে। জ্যাকসনকে নিজের ছেলের মতো ভালোবাসে। দিয়েগো জানে তার ঠেলাতেই ও এই সন্ধে গঙ্গার ধারে এসেছে। জ্যাকসনটাও যেমন হয়তো বাড়িতে বলে এসেছে বিকেলের মধ্যে ফিরবে। আর জ্যাকসনদের বাড়িতে থাকার মধ্যে আছে ওর মা। জ্যাকসনের বাবা জাহাজে চাকরি করে, রেডিও অফিসার। বছরে 2 মাসের জন্য বাড়িতে আসে। ফলে মা সব সময় জ্যাকসনকে নিয়ে চিন্তিত। ওদের সামনে এসেই রাধা কাকু হাউমাউ করে উঠল। বলি, কি অলপ্পে ছেলে তুই! পাড়ার মোড়েও যায়নি, বৌমা এসে বলল তুই বিকেলে ফিরবি বলে এখনো ফিরিসনি। চল চল, বাড়িতে চল। তোর দিদা দাদু এসে বসে আছেন, তোর সঙ্গে দেখা না করে যেতেও পারছেন না। দেখ তো, তোর জন্য ঘুড়িটা পর্যন্ত রেখে আসবার সময় পাইনি, বাঁদর একটা। জ্যাকসন রাধা কাকুর শেষ কথাটার মর্যাদা রাখতেই বোধহয় বাঁদরের মতো মুখ করে হেসে বলল, ইস, ভুলেই গিয়েছিলাম। চলো চলো। ও দিয়েগো, তাহলে ওই কথাই রইল, 5-এর বেশি নয়। মেয়েদের দুঃখটাও তো দেখতে হবে। ও, পরশু তোদের রবিন মেমোরিয়ালের সঙ্গে খেলা, তাই না? দিস তো স্কুলটাকে হারিয়ে। ওই রবিন মেমোরিয়ালের ন্যাংলা ট্যাংলাগুলো সব এক একটা খুদে শয়তান। আমাকে বলে কিনা আধা কাকু আধা কাকিমা।
ইস তো বেশ করে হারিয়ে আমাদের স্কুলের ইজ্জত তোর হাতেই, মানে পায়ে। দিয়েগো জানে রাধা কাকু নঙ্গি হাই স্কুলের প্রাক্তন ছাত্র। দিয়েগো মনে মনে হাসল আর ভাবল, কি ভাবে এরা? আমি একা জেতাতে পারবো নাকি? অবশ্য আগের ম্যাচগুলোর ফলাফল দেখলে সবার এটা মনে হবেই, কারণ বাস্তবিকই দিয়েগোর কাছেই রবিন মেমোরিয়াল হেরেছে, নঙ্গি হাই স্কুলের কাছে নয়। রাধা কাকু আর জ্যাকসন চলে গেল। অন্যদিকে কুশকে দোকানের সামনে মোটর বাইক স্ট্যান্ড করতে দেখল পুরু। ওর 7টায় আসার কথা, এখন 8:15 বাজে। পুরু ভেবেছিল 7:30টার মধ্যে কথা সেরে ছাত্রের বাড়ি যাবে পড়াতে। কোথায় কি, কুশটা যা তা, আজ পড়ানোটাই মাটি হলো। ছাত্রের মা ভালো হলেও ছাত্রের বাবাটা এক পিস জিনিস। একদিন না গেলেই খ্যাঁচ করে, হাজার কারণ জানতে চায়। এ মাসের মাইনেটাও দিতে ঠিক ঝোলাবে। এসব ভাবতে ভাবতেই কুশ দোকানে ঢুকল। দোকানটি হলো চক্রবর্তী টি স্টল, বাটানগরের কফি হাউস। সন্ধে হতে না হতেই রাজত্বের লোক এসে এখানে হাজির হয়। কেউ সচিন তেন্ডুলকরকে ব্যাট করতে শেখায়, কেউ সানিয়া মির্জার স্কার্টের ঝুল আরেকটু কমিয়ে দিতে চায়, কেউ আবার বিশ্ব রাজনীতিতে নেতারা কোথায় কোন ভুল করেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে সবাই সব বোঝে। কোণের দিকে একটা বেঞ্চে বসেছিল পুরু। ও সামনে এসে ধপ করে বসল কুশ। পুরু বেজার মুখে বলল, এই তোর 7টা, ফালতু টিউশনটা মিস করলাম। জানিস তো ছাত্রের বাবাটা কেমন বিষাক্ত টাইপের। ছাড় তো, কিচ্ছু হবে না। টিউশন করে কেউ বড় লোক হয় না। তাছাড়া ছাত্রের মা তো তোর ফেভারে, ওই কাল গিয়ে একটা চুমু খেয়ে নিবি, সব সাইজ হয়ে যাবে। আরে আমার লেট হয়ে গেল, একটু মাপামাপি করতে গিয়ে। মাপামাপি মানে? ওই স্টাডি অ্যান্ড কোচিং সেন্টারে একটা ব্যাচ শেষ হলো, তাই মেয়েগুলোকে দেখবো বলে অপেক্ষা করছিলাম। ওফ, যা মেয়ে আছে না, ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করে। এত ভালো ভালো পিস কাদের বাড়িতে যাবে রে? কোন রেশনে চাল খায় এরা? এর মধ্যে বিশেষ করে একটা মেয়ে আছে, মায়েরে ওর জন্য যুদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু মেয়েটা কিছুতেই আমায় পাত্তা দেয় না। এই কেন বলতো? পুরু হাসল। একবার মনি বলে একটা মেয়েকে পছন্দ হয়েছিল কুশের। মেয়েটা ওকে একদম পাত্তা দিত না। কুশ একদিন সোজা মনির বাড়িতে গিয়ে হাজির হলো। মনির মা দরজা খুলেছিল। কুশ পকেট থেকে একজোড়া সোনার চুড়ি বের করে বলেছিল, মাসিমা, এই চুড়ি দুটো আমার মা আপনার মেয়ের জন্য পাঠিয়েছে। আপনার মেয়ে খালি হাতে রাস্তায় বেরোয়, আমার না একদম ভালো লাগে না। আরে আমারও তো একটা প্রেস্টিজ আছে নাকি? মনির মা এত আশ্চর্য হয়েছিল যে কুশকে থাপ্পড় না মেরে উল্টে জিজ্ঞেস করলো, তোমার প্রেস্টিজ মানে? বারে, আফটার অল আমার বউ হবে তো। নির্ভয়ে জবাব দিয়েছিল কুশ। সেদিন খুব জোর ধুলাই খেত, স্রেফ মোটর বাইকটা ছিল বলে বেঁচে গিয়েছিল। আর একবারও অন্য একটা মেয়েকে সরাসরি প্রপোজ করতে গিয়ে কুশ যা বলেছিল, তাতে অবশ্য থাপ্পড়টা মিস হয়নি। পরে জিজ্ঞেস করাতে কুশ বলেছিল, বলতে চেয়েছিলাম ওর সুন্দর মুখটা দেখলে আমার বুকটা কেমন করে, কিন্তু টেনশনে সব মিলেমিশে কিরম গুবলেট হয়ে গেল। সেই কুশ এখন বসে আছে পুরুর সামনে। লেট করে এসেছে বলে তো কোনো অনুশোচনাই নেই, বরং দাঁত দেখাচ্ছে। পুরু বলল, বাদ দে ওসব, কাকু কিছু করতে পারলেন? কুশের হাসি খুশি মুখটা হঠাৎ দপ করে নিভে গেল। পুরু বুঝল ব্যাপারটা। না রে, হয়নি। বাবা বলল ওরা অন্য আরেকজনকে নিয়ে নিয়েছে। বাবার বসের এক ক্যান্ডিডেট। জানিসই তো, সব জায়গায় চূড়ান্ত দলবাজি। দোকানের ভেতরটা হঠাৎ খুব গুমোট লাগতে শুরু করলো পুরুর। সারা পৃথিবীটা আলেকজান্ডারে ভরে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, ও একাই পুরু, সব সময় হারে। কুশের বাবা একটা বড় সফটওয়্যার কোম্পানির অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার। ওদের ওখানে একজন ডেটা এন্ট্রি লোক দরকার ছিল। পুরুর কম্পিউটারে ডিপ্লোমা আছে, ও বলেছিল কুশের বাবাকে, কিন্তু হলো না। এই 24 বছর বয়সে এসে পুরু বোঝে, একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি আর একটা কম্পিউটার ডিপ্লোমা দিয়ে কোনো যুদ্ধই জয় হবে না।
কিন্তু হতো না কি? আমার যা অস্ত্র ছিল তাতে হয়তো হতো, যদি না সেই দুর্ঘটনাটা ঘটত। তখন সদ্য কলেজ পাশ করেছে পুরু। কলকাতায় একটা এ ডিভিশন ক্লাবের হয়ে ফুটবল খেলে, আর বেশ ভালো খেলে। ময়দানের বড় ক্লাবগুলোও তখন নজর রাখছে ওর ওপর। সবাই বলছে ফুটবলার হিসেবে ওর ভবিষ্যৎ উজ্জ্বল। বাড়িতে অভাব চিরকালই ছিল। বাবা বাটা কোম্পানির ওয়ার্কার, 2 দিদি, মা হাঁপানির রুগী, মানে একদম বাংলা সিনেমার গল্পের মতো জীবন। বাড়িতে নিত্য অশান্তি বাঁধা। পুরো বুঝতো একটা চাকরি ওকে পেতেই হবে। আর এইসবের মধ্যে ওর আনন্দ, ওর জীবন বলতে ছিল সবুজ মাঠ আর একটা ফুটবল। খেলতে খেলতে প্রায় সব কিছু ভুলে যেত। সেই রকমই এক সময় রেলওয়েজের একটা ট্রায়াল ম্যাচ ছিল। পাশ মানেই রেলের চাকরি। পুরুর কোচ অলোকদা বলেছিলেন, তুই একরকম সিলেক্ট হয়েই আছিস, ম্যাচটায় শুধু তোর স্বাভাবিক খেলাটা খেল, ব্যাস সেটাই এনাফ। দারুণ আনন্দ হয়েছিল পুরুর। ভেবেছিল বাবার খোঁটা আর দিনরাত বাড়ির অশান্তি থেকে রেহাই পাবে এবার। তাই কি সেদিন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। স্টেশনে ট্রেন থেকে নেমে সাইকেল করে বাড়ি ফিরছিল পুরু। তখন বেশ রাত, রাস্তা ফাঁকা, ঝড়ের বেগে সাইকেল চালাচ্ছিল। মাথার ভেতর শুধু ম্যাচের চিন্তা। তাই কি হর্নটা শুনতে পাইনি? যখন বুঝেছিল যে গাড়িটা একদম পেছনে চলে এসেছে, তখন আর কোনো উপায় ছিল না। গাড়িটা সাইকেলের পেছনে মেরেছিল। অনেকটা দূরে ছিটকে পড়েছিল পুরু। জ্ঞান হারাবার ঠিক আগের মুহূর্তে পুরুর মনে পড়েছিল যে কালকের ম্যাচটা আর খেলা হবে না ওর। আসলে আর কোনোদিনই ফুটবল খেলা হয়নি পুরুর। শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল। পুরুর রক্তের গ্রুপটাও একটু রেয়ার, AB নেগেটিভ। খবর পেয়ে অলোকদা এসেছিলেন। অলোকদার রক্তের গ্রুপও AB নেগেটিভ। অলোকদার রক্ত পেয়েছিল বলেই বোধহয় প্রাণে বেঁচে গিয়েছিল পুরু। ভাঙা হাঁটু সারতে অনেক সময় লেগেছিল। কিছুটা দৌড়লে এখনো হাঁটুতে ব্যথা হয়, মনে হয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে। তাই সব সময় নি ক্যাপ পরে থাকতে হয় ওকে। তার ফলে সাইকেলটা অন্তত চালাতে পারে। কি হলো রে, অত ডাউন হয়ে গেলি কেন? কুশ খোঁচালো। সম্বিত ফিরল পুরু। হ্যাঁ, না রে কিছু না, এমনি। শোন, মন খারাপ করিস না, তোর জন্য একটা অন্য খবর আছে। দেখ, সেটাই যদি কোনো কাজ দেয়। কথাটা বলে কুশ এবার একটু হাসলো যেন। যদিও পুরু তেমন উৎসাহ পাচ্ছিল না, তবু জিজ্ঞেস করলো, কি খবর? বলবো, আগে দুটো চা বলি। দাদা, দুটো লেবু চা। কুশ চেঁচিয়ে দুটো লেবু চা দিতে বলল। তারপর পুরুর দিকে ফিরে শুরু করলো, তুই জানিস তো যে আমার জেঠু নঙ্গি স্কুলের সেক্রেটারি। বাবা তোর কথা জেঠুকে বলেছে, মানে তুই যে ভালো প্লেয়ার ছিলিস সেটাই আর কি। নঙ্গি স্কুলে গেমস টিচারের পোস্টটা খালি আছে। জেঠু আজ একবার তোকে নিয়ে যেতে বলেছে। চল আমার সঙ্গে, দেরি করা ঠিক হবে না। পুরো একটা আশার আলো দেখলো যেন। তারপর ভাবলো ওর যা কপাল। ও জিজ্ঞেস করলো, কিন্তু ওদের SSC পরীক্ষা নেই? দূর, প্রাইভেট স্কুল তো, ওরা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেয়। কিন্তু হবে কি? ডোন্ট বি সো পেসিমিস্টিক। চাটা শেষ করে তাড়াতাড়ি চল। ওরা দোকান থেকে বেরিয়ে পড়ল। কুশের মোটর বাইকেই যাবে। পুরু দোকানের পাশে ওর সাইকেলটা রেখে গেল। দোকানের আশুদা ঠিক দেখবে। ওরা বাইকে উঠতে যাবে, ঠিক তখনই এক বিপত্তি। পেছন থেকে একটা গলা এলো, এই যে কেষ্ট ঠাকুর, একটু দাঁড়াও। ওরা মুখ ফিরিয়ে দেখলো রাধা কাকু। মুখটা গম্ভীর হয়ে আসে রাধা কাকুর। কি ব্যাপার কে জানে। ছোটবেলা থেকেই রাধা কাকুকে চেনে পুরু। অবশ্য রাধা কাকুকে কে না চেনে। ছেলে থেকে বুড়ো সবার কাছে রাধা কাকু পরিচিত মুখ। কিন্তু আজ মুখটা গোমড়া কেন? পুরু জিজ্ঞেস করলো, কি হয়েছে রাধা কাকু? তুই খুব লায়ক হয়েছিস না? আমার মেয়ের পেছনে খুব ঘুরছিস। আমাদের বাড়ির ঝিটা বলছিল ও তোদের একসঙ্গে নিউল্যান্ড মাঠে দেখেছে।
অন্ধকারে তোরা বসে কি করছিলি? কথাগুলো শুনে কুশ এমন মুখ করলো যেন আকাশ থেকে পড়ছে। কি বললে? কে বলেছে? তোমাদের ঝি? ছি ছি রাধা কাকু, তুমি ঝিয়ের কথায় নাচো? আর তোমার মেয়েকে কি তুমি অন্ধকারে বসে থাকার শিক্ষা দিয়েছো? না, তার মানে তুই বলতে চাস ঝিটা ভুল দেখেছে? 200%। আরে আমার আলোতে বসার সময় নেই তো কি অন্ধকারে বসবো? হ্যাঁ সত্যি তোমরা যে কি না। তবে ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে। কেন? কারণ ঘুড়ি। ঘুড়ি? ঘুড়ির নাম শুনেই সব ভুলে রাধা কাকুর মুখে পৌনে এক হাসি। হ্যাঁ গো ঘুড়ি, বাবা এবার তাইওয়ান যাচ্ছে। ভাবছিলাম তোমার জন্য ফোল্ডিং ঘুড়ি আনতে বলবো কিনা। বেশ বড়, পাখির মতো দেখতে, প্যারাসুট কাপড়ের ঘুড়ি। রাধা কাকু আর পারল না, সব ভুলে গোলে জল হয়ে টোপটা গিলল। বাবা বাবা, বেশ বেশ, তাই বলিস? আমিও তোদের কাকিমাকে বলছিলাম যে ঝিটা ভুল দেখেছে। হ্যাঁ রে, বাবা কবে যাচ্ছেন? সামনের মাসে। সামনের মাসে? দেরি আছে বুঝে রাধা কাকু আবার সলিড ফর্মে ফিরে এলো। তো ডিসেম্বরেই আসবে ঘুড়ি। যেন 2 বছরের বাচ্চাকে স্তোক দিচ্ছে এমন ভাবে বলল কুশ। তারপর আর সময় নষ্ট করলো না, বলল, আজ আসি কেমন, পরে কথা হবে। রাধা কাকু একা রাস্তায় দাঁড়িয়ে নিজের মনে হাসতে লাগলো। পুরু বুঝতে পারল সন্ধেবেলা রাধা কাকু মনে মনে ঘুড়ি ওড়াতে শুরু করেছে। লাল টকটকে পাখির মতো একটা ঘুড়ি। মোটর বাইকে যেতে যেতে পুরু জিজ্ঞেস করলো, হ্যাঁ রে কুশ, রাধা কাকুর মেয়ের সঙ্গে তুই সত্যি নিউল্যান্ডের অন্ধকারে বসেছিলি? হ্যাঁ, ওরকম মেয়ের সঙ্গে কখনো আলোয় বসতে নেই। রাধা কাকুর মতো আতার তো সমাজে ওই একটাই কন্ট্রিবিউশন, ঝংকার টাইপের একটা মেয়ে। ভালো করে লক্ষ্য করে দেখবি, ড্রিউ ব্যারিমোর, প্রীতি জিন্টা আর ড্যামি মুরের ককটেল একটা, যে খাবে নেশা হয়ে যাবে। আর যা চুমু খায় না, মনে হয় ঠোঁট দুটো ছিঁড়ে বাড়িতে নিয়ে আসি। যাক, তবে তুইও প্রেমে পড়লি। তুইও আর এক পিস আতা। প্রেমে পড়তে যাব কেন, তবে গায়ে পড়েছি বলতে পারিস। কুশ হ্যাঁ হ্যাঁ করে হাসছে। পুরু আর বেশি ঘাঁটালো না, ননভেজ গন্ধটা ভালোই পাচ্ছে। পুরু কি এরকম পারত? প্রচন্ড বৃষ্টির দিনে একবার একজন ওকে বলেছিল চুমু খেতে। পুরু তখন কলেজে পড়ে। মেয়েটার নাম ছিল তমালি। ভারী চটপটে মেয়ে, হই হই করে গান গায়, খলখল করে কথা বলে। কে জানে কেন প্রথম থেকেই ও পুরুকে পছন্দ করত। অত লাউড মেয়ে পুরুর ভালো লাগতো না, কিন্তু স্বভাব মুখচোরা বলে কিছু বলতেও পারত না। আসলে ওর ভালো লাগতো সুনেত্রাকে। ফর্সা, ছিপছিপে, ভারী মিষ্টি মুখের মেয়ে ছিল সুনেত্রা। পুরু কোনো দিন তেমন বলিয়ে কইয়ে নয়, ফলে সুনেত্রাকে কিছু বলতে পারেনি। পুরু শুধু তাকিয়ে থাকত। সুনেত্রা মাঝে মাঝে তাকাতো, হাসত, ব্যাস ওইটুকুই। এদিকে তমালি পুরুকে নিজের সম্পত্তি মনে করত। পুরু চুলটা হয়তো কপালে এসে পড়েছে, অমনি তমালি বড় বড় চোখ করে এসে বলতো, এই কপাল থেকে চুলটা সরা। কি সব জামা পরে আসিস রে, একদম জঙ্গলির মতো লাগে। আবার নিজের টিফিন থেকে জোর করে খাওয়াতো ওকে। এরকমই চলতো। পুরু একদম কাঁটা হয়ে থাকতো সবসময়। তারপর একদিন ঘটনাটা ঘটল। প্রচন্ড বৃষ্টিতে সেদিন কলকাতা প্রায় অচল। পুরুরা কয়েকজন আটকে পড়েছে কলেজে। বাকিরা কমন রুমে থাকলেও তমালি পুরুকে জোর করে নিয়ে গিয়েছিল একটা ফাঁকা ক্লাসরুমে। কি ব্যাপার? এই দেখ তো, আমার কাঁধটাতে কি কামড়েছে। বলেই বড় গলার গেঞ্জিটা একটানে কাঁধ থেকে নামিয়ে দিয়েছিল ও। ফর্সা কাঁধের ওপর কালো স্ট্র্যাপ। পুরুর দম বন্ধ হয়ে গিয়েছিল। বলেছিল, কই কই কিছু না তো, কিছু না। ভালো করে দেখ না। তমালি পুরুর মাথাটা টেনে নিয়েছিল কাঁধের ওপর। ও নাকের সামনে দারুণ ফর্সা একটা কাঁধ, তার উপরে কেটে বসা একটা কালো স্ট্র্যাপ। কি সুন্দর গন্ধ আসছে।
হঠাৎ শরীর ঘুরিয়ে পুরুর মুখটাকে বুকে চেপে ধরেছিল তমালি। ফিস ফিস করে বলেছিল, কিস মি পুরু, কিস মি হার্ড। থতমত খেয়ে গিয়েছিল পুরু, দম বন্ধ হয়ে আসছিল ওর। ততক্ষণে পুরুর মুখটা দুহাতে তুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে তমালি। ভেজা মিন্টের গন্ধ, অল্প কামড়, সব গন্ডগোল হয়ে যাচ্ছিল পুরুর। কিছুক্ষণ পর ঠোঁট তুলে নিয়েছিল তমালি, বলেছিল, যা, আজ থেকে তুই আর আমার নোস। তোকে দেখলাম, বড্ড বোকা বোকা রকম ভালো তুই, ভালো আর ইনএফিশিয়েন্ট। চুমুটাও খেতে পারিস না। গট গট করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তমালি। আর তখনই দূরের জানলায় চোখ পড়তে কেঁপে উঠেছিল পুরু। বারান্দায় দাঁড়িয়ে সুনেত্রা এক দৃষ্টে ওর দিকেই তাকিয়ে। পুরুর ঠোঁটের চিনচিনে ব্যথাটা নেমে এসেছিল বুকে, কিন্তু সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল। সুনেত্রা আর কোনোদিন ওর দিকে তাকিয়ে হাসেনি। সেটুকু আজও মনের মধ্যে খচখচ করে পুরুর। সুনেত্রার সঙ্গে তো ওর কোনো সম্পর্ক ছিল না, তবু কেন যে খারাপ লাগাটা আজও মনে লেগে আছে পুরু বুঝতে পারে না। অবশ্য কতটুকুই বা ও বুঝতে পারে। আজ মোটর বাইকের পেছনে বসে সেই সব কথাই মনে পড়ে গেল পুরুর। কুশের মতো কেন যে হতে পারলাম না। কুশদের জ্যাঠার বাড়িটা বিশাল বড়। বাড়ির ভেতরে একটা ছোটখাটো মাঠ আছে, এমনকি শান বাঁধানো পুকুরও আছে একটা। তাছাড়া বাগানটাও খুব সুন্দর। পুরো বহুবার এই বাড়ির সামনে দিয়ে গেছে, কিন্তু বড় লোহার গেট পেরিয়ে এই প্রথম বাড়ির মধ্যে ঢুকল। কুশ বলল, জেঠু একটু মুডি মানুষ, ভুলভাল কথা বললে কিছু মনে করিস না। যতটা পারবি উত্তর দিবি, ঘাবড়াবি না। জানবি মানুষ হিসাবে খুব ভালো। সে কি রে, ইন্টারভিউ নাকি? কুশের রকম সকম দেখে পুরুর জিভ শুকিয়ে গেছে। ঘাবড়াচ্ছিস কেন? যা প্রশ্ন করবে জাস্ট উত্তর দিবি। কুশ পুরুকে আশ্বস্ত করে জ্যাঠার বাড়ির ভেতর দিকে নিয়ে গেল। অন্যদিকে মাঠের সামনে দাঁড়িয়ে আছে দিয়েগো। অঞ্চলটা একদম ফাঁকা হয়ে গেছে এখন। দূরে টিমটিম করছে বাটা অ্যাবজলভমেন্ট কোয়ার্টারের আলো। দোতলা কোয়ার্টারগুলোকে কেমন ভুতুড়ে দেখাচ্ছে। তার সামনের বিশাল বড় বড় দুটো মাঠকে দেখে তেপান্তরের মাঠ বলে মনে হলো দিয়েগোর। বিকেলে খেলা হলেও এই মাঠগুলোতে একটু সন্ধ্যের পর থেকেই জোড়ায় জোড়ায় ছেলে মেয়েরা এসে বসতে শুরু করে। মাঠের সামনের রাস্তায় আলো নেই। আসলে ওগুলো যতবারই লাগানো হয় ততবারই কারা যেন আলোগুলো ভেঙে দিয়ে যায়। আসলে অসুবিধে হয় যে। একবার হাত ঘড়িটা দেখে নিল দিয়েগো। ওরে বাবা, আর সময় নষ্ট করা যাবে না। ও সাইকেলে উঠে পড়ল। বাড়ি গিয়ে অ্যাকাউন্টেন্সি নিয়ে বসতে হবে। সায়েন্স কঠিন বলে মাধ্যমিকের পর কমার্স নিয়েছিল ও। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এও খুব কঠিন ঠাঁই, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি। ওহ, কবে যে এই এইচএসটা শেষ হবে। এছাড়া মায়ের শরীরটাও খারাপ। বাড়ির বাইরে বেশিক্ষণ থাকতে মন চায় না ওর। শিব মন্দিরের রাস্তার থেকে বাঁদিকে বাঁক নিল দিয়েগো। পরিষ্কার পিচ করা রাস্তা, ফাঁকা। দুদিকে ছাতিম, গুলমোহর আর রেন ট্রির সারি। যদিও এখন পাতা ঝরা, তবু খুব সুন্দর। সামনেই কোঅপারেটিভ ব্যাংক। দিয়েগো দেখল তার কাছে এক দঙ্গল ছেলে দাঁড়িয়ে। মার্কারি ভেপার ল্যাম্পের আলোয় দিয়েগো চিনতে পারল ওদের। ওই রবিন মেমোরিয়ালের ছেলেরা। ওরা প্র্যাকটিস শেষ করে ফিরছে। তাই হবে, কারণ সবারই কাঁধে কিট ব্যাগ, গায়ে জার্সি। পরশুর ম্যাচের জন্য ওরাও নিশ্চয়ই খুব খাটছে। দিয়েগো জানে সহজে ছেড়ে দেবে না ওরা, কারণ ওরাও জানে এইবার নঙ্গি হাই যদি জিতে যায়, কাপটা নঙ্গি হাইয়ের হয়ে যাবে চিরদিনের মতো। আর ওরাও জানে নঙ্গি হাইয়ের একমাত্র অ্যাডভান্টেজ হলো দিয়েগো। তাই ওর ওপর যেন ওদের একটা চাপা আক্রোশও আছে। সুযোগ পেলেই ওরা দিয়েগোকে হেনস্থা করে। দিয়েগো জানে এখনো ওকে দেখলে ওরা কি গো, হ্যাঁ গো, ও গো বলে আওয়াজ দেবে। দিয়েগো সাইকেলের স্পিড বাড়ালো। ফালতু ঝামেলা ভালো লাগে না, কিন্তু ওদের পাশ কাটিয়ে বেরোতে পারল না। আওয়াজটা এলো, তবে অন্যভাবে। ভিড় থেকে একটা চিৎকার উঠল, দিয়েগো, এই দিয়েগো, দাঁড়া।
কথা আছে। এটা রুদ্র। গলা শুনেই দিয়েগো বুঝেছে। বাধ্য হয়ে ও সাইকেলটা থামালো। দেখা যাক কি ব্যাপার। রুদ্র রবিন মেমোরিয়ালের ক্যাপ্টেন। লম্বা ছিপছিপে চেহারা, আর দেখতেও খুব সুন্দর। সবসময় একটা ঘ্যাম নিয়ে চলে ও। ওর বাবা বিদেশি এক ব্যাংকের ম্যানেজার, মা ইনকাম ট্যাক্সের উকিল। বাড়ির অবস্থা খুবই ভালো। এর ওপর রুদ্র নিজেও পড়াশোনাতে খুব ভালো, বিশেষ করে অ্যাকাউন্টেন্সিতে দারুণ। টিউশনে এক ব্যাচেই পড়ে ওরা। দিয়েগো সাইকেল থামাতেই রুদ্র ওদের দঙ্গলটার থেকে বেরিয়ে এলো। তারপর দিয়েগোকে বলল, চল কোথাও বসি, একটু কথা আছে। না রে, আজ সময় নেই। বাড়িতে গিয়ে অ্যাকাউন্টেন্সি নিয়ে বসতে হবে, আর মাসখানেক বাকি আছে টেস্টের। দূর ছাড় তো, কোন চ্যাপ্টারটা সমস্যা হচ্ছে বলিস, দেখিয়ে দেব। রুদ্র কনফিডেন্টলি বলল। এভাবে বললে আরও কি করবে, অগত্যা রাজি হলো দিয়েগো। কাছেই পিৎজার নতুন একটা দোকান খুলেছে, নিউল্যান্ড ক্যাফে। ঝাঁ চকচকে সাইনবোর্ড তার, ভেতরে উর্দি পরা ওয়েটার, হালকা সুরে মিউজিক বাজে। চারিদিকে আয়না লাগানো দেওয়াল, কেমন যেন পার্ক স্ট্রিটের কোনো দোকান মনে হয়। সত্যি বলতে কি, এই দোকানটায় ঢুকতেই কেমন কমপ্লেক্সে ভোগে দিয়েগো। কলকাতা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই ছোট্ট বাটানগর শহর, তাই দ্রুত ছুঁয়ে ফেলছে তাকে। দুটো চিকেন পিৎজার অর্ডার দিল রুদ্র। দিয়েগো বুঝল না কি এমন দরকার পড়ল রুদ্রর যে এত কস্টলি দোকানে ঢুকিয়ে জামাই আদর করছে। রুদ্রই প্রথমে মুখ খুলল। তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে, না হলে রাতে তোর বাড়িতে যেতাম। আমার বাড়িতে কেন? দিয়েগো খুব অবাক হল। রুদ্রর সঙ্গে ওর তেমন বন্ধুত্ব নেই যে রুদ্র ওর বাড়িতে যাবে। তাছাড়া দিয়েগো চায় না ওর বাড়িতে কেউ যাক, বিশেষ করে এখন, কারণ একটা গুরুতর সমস্যা শুরু হয়েছে ওর জীবনে। ও চায় না কেউ সেটা জানুক। রুদ্র এক চুমুক জল খেয়ে বলল, একটা ছোট্ট প্রস্তাব আছে আমার, বিজনেস ডিলও বলতে পারিস, গিভ এন্ড টেক। মানে কি বলতে চাইছিস তুই? পিৎজা এসে গেছে। রুদ্র একটা কামড় দিয়ে শুরু করলো। আগে বল, রূপাইকে তোর কেমন লাগে? ধক করে উঠল দিয়েগোর বুক। রুদ্র জানলো কি করে? কারও তো জানার কথা নয়। কিরে চুপ করে গেলি কেন? বল, রূপাইকে তোর কেমন লাগে? কেমন আবার? ওই ঠিক আছে। ঠিক আছে? শুধুই ঠিক আছে? আমি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, কোচিংয়ে তো হাঁ করে শুধু রূপাইকেই দেখিস। শোন, যদি সত্যি কথা বলিস তাহলে একটা উপায় বের করি। বলে ইঙ্গিতপূর্ণভাবে চোখ টিপল রুদ্র। দিয়েগো বিষম খেল। চিকেন পিৎজার মুরগি যেন পেটের মধ্যে জ্যান্ত হয়ে উঠেছে। কারণ কথাটা সত্যি, ওর অ্যাকাউন্টেন্সি অর্ধেক মাথায় ঢোকে না রূপাইয়ের জন্যই। ওরা একসঙ্গেই তাপস স্যারের কোচিংয়ে পড়ে, স্যার পড়ানো খুব ভালো, কিন্তু রূপাইকে দেখলেই সব গুলিয়ে যায় ওর। সেই ক্লাস 11-এ যেদিন প্রথম দেখেছিল রূপাইকে, সেদিনই বুঝেছিল দিয়েগো। হায়ার সেকেন্ডারি রেজাল্টের 12টা বাজলো, এরকম মেয়ের সামনে বসে পড়া যায় নাকি? কোচিংয়ে সবার সঙ্গে কথা বলে দিয়েগো, কিন্তু এই বছর খানেকেরও বেশি হয়ে গেলেও রূপাইয়ের সামনে বিশেষ কথা বলতে পারে না ও। কে যেন ওর মুখের মধ্যে ব্লটিং পেপার ঢুকিয়ে দেয়। একবার রূপাই ওকে জিজ্ঞেস করেছিল, কটা বাজে? হ্যাঁ, কটা? সব সব খুব বাজে, ভীষণ বাজে। রূপাই এমন অবাক হয়ে গিয়েছিল যে আর প্রশ্ন করতে ভরসা পায়নি। দিয়েগো মাঝে মাঝে ভাবে, আমি কি কোনোদিন রূপাইকে বলতে পারবো না নিজের কথা? ডিয়েগোর কথা নয়, দয়ারাম আংরের কথা। এই দিয়েগো, কিরে ভ্যাবলা মেরে গেলি যে? বল, রূপাইকে তোর পছন্দ কি না? হলেই বা কি হয়েছে? ও যদি বেল হয়, আমি তো তাহলে ঠোঁট ভাঙা কাক। বাবা, দিয়েগো থেকে যে নিরুদা হয়ে উঠলি রে। মানে প্রেমে পড়েছিস কি, ঠিক না? হ্যাঁ। রুদ্রর কথায় দিয়েগো চুপ করে মাথা নাড়ল শুধু। রুদ্র আবার হাসল, বলল, তোর সমস্যা হলো তুই প্রপোজ করতে পারিস না, রাইট? হ্যাঁ ঠিক। আমি একটা উপায় বের করতে পারি।
তবে কি? এই বল না, বল। দিয়েগো উৎসাহিত হয়ে উঠল। অবশ্য ইচ্ছে করলে রুদ্র উপায় বের করতেই পারে। রূপাই রবিন মেমোরিয়ালে রুদ্র সঙ্গেই পড়ে। তাছাড়া কোচিং থেকে প্রায় রোজই একসঙ্গে বাড়ি ফেরে। এক পাড়াতেই বাড়ি যে। রুদ্র হঠাৎ সিরিয়াস হয়ে গেল। আমি রূপাইয়ের সঙ্গে তোকে ফিট করে দিতে পারি, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা তোকে রাখতে হবে। কি রিকোয়েস্ট? পরশুর ম্যাচটা তোকে ছাড়তে হবে। মানে ওই পরশুর ম্যাচটা তোকে ছাড়তে হবে। থতমত খেয়ে গেল দিয়েগো। বলে কি ছেলেটা? ম্যাচ ছাড়তে হবে? এই যে ম্যাচ ফিক্সিং, বিশ্বাসঘাতকতা, এ সম্ভব নাকি? দিয়েগো যেন কাঠ হয়ে গেল। অন্যদিকে পুরুর অবস্থাও তথৈবচ। জ্যাঠার বাড়ির ভিতরটা খুবই সুন্দর। দাবার ছকের মতো মেঝে, রোজউডের গ্র্যান্ড পিয়ানো, কালো কাঠের ঠাকুরদাদা ঘড়ি। কিন্তু সেসব দেখেই পুরুর হাঁটু কাঁপতে লাগলো। ভাবলো, এ কোথায় এসে পড়ল রে বাবা? বাটানগরে এরকম বাড়ি থাকতে পারে? কুশের জ্যাঠা ড্রয়িং রুমেই ছিলেন। পুরু বুঝল ওদেরই অপেক্ষা করছিলেন। এই তোর ক্যান্ডিডেট? কুশের জ্যাঠা প্রাণবল্লভ মিত্রের গলায় যেন গোটা সুন্দরবনটাই ডেকে উঠল। গলার আওয়াজের সঙ্গে মানানসই চেহারা, যেমন লম্বা তেমন চওড়া। অর্থাৎ শুধু গলার শটটাই বাঘের মতো নয়, চেহারাটাও সমস্ত বাঘের 7 দিনের খাবার। এরকম বাঘ ভাল্লুক টাইপের লোকের সামনে পুরু দেখল কুশও নার্ভাস হয়ে পড়েছে। পুরু বুঝল জ্যাঠা মানুষটা কড়া ধাতের। এবার বাঘ ডাকল পুরুর উদ্দেশ্যে। কি নাম তোমার? পুরু। কি নাম বললে? পুরু। তুমি আমার থেকে কেমন ব্যবহার আশা করো পুরু? প্রশ্নটা করেই হা হা করে হেসে উঠলেন তিনি। খুব মজা পেয়েছেন। পুরু আরেকটু হলেই নার্ভাস হয়ে হিস্ট্রির উত্তরের মতো বলতে যাচ্ছিল, রাজার প্রতি রাজার মতো। কিন্তু তা না বলে আমতা আমতা করে চুপ করে গেল। জ্যাঠা আবার চিৎকার দিলেন, শুনেছি ভালো ফুটবল খেলতে, চোট পেয়ে আর খেলতে পারোনি। ছাত্রদের সঙ্গে দৌড়োদৌড়ি করতে পারবে তো? হ্যাঁ, পারবো। জানো তো, আমাদের স্কুলে গেমস বলতে ফুটবলটাই হয়। তোমার সেটাই দেখতে হবে কেমন। পুরু শুধু মাথা নাড়ল। ঠিক আছে, রবিন মেমোরিয়ালের সঙ্গে সেটা হয়ে যাক, দেখি কি করতে পারি। তবে একটা কথা, যদি কাজটা পাও তবে মন দিয়ে কাজ করবে। বেগড়বাই দেখলেই কিন্তু ঘাড় ধরে বের করে দেবো। নাও, তোমরা এবার কিছু খেয়ে নাও। ওরে বাবা, এই জ্যাঠামশাই না ঠ্যাঠামশাই? এই হেমন্তকালেও কুলকুল করে ঘামছে পুরু। এই যে বৃদ্ধ আলেকজান্ডার। ঘাড় ধরার কথাটা ঠিক হজম হচ্ছিল না পুরুর, তাই ঠিক মতো খেতে পারল না। ফেরার পথে পুরুকে চুপচাপ দেখে কুশ বলল, ফিকার নট, ঘাড় ধরার কথায় ভয় পাস না, ওটা গুড সাইন। হ্যাঁ, সাইন না ঝাড় খাওয়ার আগের সাইন বোর্ড, বুঝলাম না ভাই। রুদ্রর প্রস্তাব শুনে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল দিয়েগো। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, কি যাতা বলছিস? এই ইয়ার কি মারিস না? না, ইয়ার কি মারছি না তো। শোন, পরশুর ম্যাচটা ছাড় আর ব্যাস, রূপাই তোর। আমি খুব বেশি কিছু চাইছি না, শুধু তুই গোলে বল না মেরে বাইরে মারবি, কাউকে বিশেষ কাটাবি টাটাবি না। আর দেখিস যদি আমরা গোল করতে পারছি না, তুই টুক করে একটু সেম সাইড গোল করে দিবি, কেমন? কথাগুলো শুনে দিয়েগোর মাথা বোঁ বোঁ করছে। বলে কি ছেলেটা, পাগল নাকি? রুদ্র আবার বলল, দেখ, তুই তো জানিস এই ম্যাচটার গুরুত্ব কতটা আমার ক্যাপ্টেন্সিতে। এবার আমি কাপটা জিততে চাই। আর যদি আমি রাজি না হই? তাহলে আমি রূপাইকে গিয়ে বলবো যে দিয়েগো একটা খারাপ ছেলে, তোর দিকে দিয়েগোর কুনজর আছে, যে কোনো দিন বড় রকমের কোনো ক্ষতি করে দিতে পারে। সিম্পল। দিয়েগো চুপ করে গেল, মুখ লাল। রুদ্র এখনো হাসছে, বলল, থিঙ্ক ওভার ইট মারাদোনা। আমার প্রস্তাবে রাজি হলে রাজকন্যা তোর,
মাত্র 90টা তো মিনিট। খেলার পরে একটু গালাগাল খাবি, এই তো, তারপর সবাই ভুলে যাবে। সবাই ভুলে যায়, কেউ সারা জীবনে সব মনে রাখে নাকি? বল এখন তোর কোর্টে, ভেবে দেখ কি করবি। রাত্রে ছাদে একা দাঁড়িয়েছিল পুরু। মাথার ওপর কার্তিক মাসের আকাশ, কোটি কোটি তারার মধ্যে নির্জন কালপুরুষ। এ সময়টা হিম পড়ে। পুরু ভাবছিল বাবা আজকেও খেতে বসে খোঁটা দিয়েছে, পুরু নাকি অন্ন ধ্বংস করছে। স্কুলের চাকরিটা সত্যিই খুব দরকার ওর। কিন্তু হবে কি? শেষ মুহূর্তে আবার সব গন্ডগোল হয়ে যাবে না তো? হঠাৎ ও দেখল একটা বড় উল্কা খসে পড়ল আকাশের এক মাথা থেকে আর এক মাথায়, ঠিক যেন কর্নার ফ্ল্যাগের কাছ থেকে কেউ সেন্টার করলো গোল মুখে। উল্কা দেখে কেউ যদি কিছু চায় সেটা নাকি সফল হয়। পুরু শুনেছে, দেখবে নাকি চেয়ে। ভগবান টগবান বিশেষ বিশ্বাস করে না পুরু, তবু আজ খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে ওর। পুরু চোখ বন্ধ করল, দেখা যাক কর্নার ফ্ল্যাগের থেকে ভেসে আসা সেন্টারটায় গোল হয় কিনা। মাঝে মাঝে জ্যাকসনের খুব মন খারাপ হয়। ওর কপালটাই জঞ্জালের গোডাউন, কেউ ওকে সিরিয়াসলি নেয়ই না। আসলে সবাই ওর কথার ভুল মানে ধরে, কিন্তু জ্যাকসন নিজে জানে যে কথাগুলো ও সাদা মনেই বলে, কিন্তু কি যে হয় কথার মানেগুলো সব ইনসুইং আউটসুইং হয়ে যায়। ও বলে এক, লোকে বোঝে আর এক। আর সত্যি বলতে কি, মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা বলেও যে ফেলে না তা নয়, কি করে জানি মুখ দিয়ে বেরিয়ে যায় সব। ভাবে জলের জন্য তো ফিল্টার পাওয়া যায়, মুখের কথার জন্য পাওয়া যায় না। ক্লাস 10এই তো একবার ঝামেলা হয়েছিল। হেড স্যার ক্লাস নিতে এসেছেন, ফিজিক্যাল সায়েন্স ক্লাস। স্যার মুখে বলতে বলতে বোর্ডে লিখলেন, বস্তু দুই প্রকার, এক পদার্থ, দুই অপদার্থ। কিভাবে জানি জ্যাকসনের মুখ দিয়ে বেরিয়ে গেল, আর বলেই বুঝলো সর্বনাশ করেছে। হেড স্যার পিছনে ফিরেছিলেন, তিনি বুঝতেনই না কে কথাটা বলেছে, কিন্তু ওই কপাল খারাপ। জ্যাকসনের গলার স্বর অবিকল সচিন তেন্ডুলকরের মতো সরু। স্কুলের সবাই সেটা জানে। হেড স্যার গট গট করে গিয়ে থামলেন ওর সামনে, কান ধরে বললেন, কে অপদার্থ? কে অপদার্থ? দাঁড়া, তোর হচ্ছে। বলে চড়ও তুললেন, কিন্তু আবার বিপত্তি। জ্যাকসনের আবার মুখ ফসকে বেরিয়ে গেল, স্যার আমার পিসে মশাই কিন্তু দারোগা। হেড স্যারের চড় মাঝপথে আটকে গেল। খুব অবাক হয়ে বললেন, মানে দারোগা তো আমায় বলছিস কেন? এইবার আবার জ্যাকসন ম্যানেজ করার চেষ্টা করে বলে বসল, জাস্ট এমনি স্যার, ফর ইউর ইনফরমেশন। দরকার হলে বলবেন, 2 নম্বরি কেসে হেসে টেসে গেলে ম্যানেজ করে দেব। হতভম্ব স্যার কান ছেড়ে দিলেন। বলে কি ছেলেটা, 2 নম্বরি কেস ম্যানেজ? ব্যাস, গার্জেন কল। জ্যাকসন নিজেও জানে না কেন এমন কথাও বলেছিল। ওর ভেতরে কি অন্য কেউ ঢুকে বসে আছে? তবে এসব মাঝে মাঝেই জ্যাকসনের সঙ্গে হয়। এই তো গত জানুয়ারিতেই নন্দন কুসুম স্যারের সঙ্গে একটা ঝামেলা হয়ে গেল। ওদের ইকোজিও নেন নন্দন কুসুম রায়, খুব ভালো টিচার। শুধু একটাই গন্ডগোল, সুযোগ পেলেই উনি লন্ডনের গল্প বলতে শুরু করেন। ওর দাদা লন্ডনে থাকেন, আর ওর বৌদি ব্রিটিশ মহিলা। নন্দন কুসুম স্যার একবার লন্ডনে গিয়েছিলেন, আর সেটাতেই বিপত্তি। সেই যাওয়ার অভিজ্ঞতা নিয়ে উনি এখনো ছাত্রদের কানের পোকা বের করে দেন এই বলে যে টেমস কত বড় নদী, লন্ডন ব্রিজ কেমন, শেক্সপিয়ারের বাড়িতে উঠোন আছে কিনা, বেকার স্ট্রিটে শার্লক হোমসের বাড়ি বলে নাকি কিছু নেই, আরো সব 7-17 হাবিজাবি। স্কুলে তাই ওর নামই হয়ে গেছে লন্ডন কুসুম। এইরকমই একদিন স্যার লন্ডনের গল্প শুরু করেছেন। সেই এক ভ্যানতাড়া। অনেকক্ষণ বকে টোকে শেষে জিজ্ঞেস করলেন, লন্ডন সম্বন্ধে আর কিছু জানার আছে তোমাদের? ব্যাস, জ্যাকসন হাত তুলল, বা বলা যায় রিফ্লেক্স অ্যাকশনে হাতটা উঠে গেল ওর। তারপর মুখ কাঁচুমাচু করে জিজ্ঞেস করলো, স্যার ওখানে শুনেছি বিকিনি খুব সস্তা, সত্যি? কি কিনি? স্যার প্রথমে বুঝতেই পারেননি, স্বাভাবিক, ওর মাথাতেই আসেনি কেউ এরকম প্রশ্ন করতে পারে। জ্যাকসন এবার বিস্তারিত করল, ওই যে স্যার বিকিনি
আরে ছোট ছোট স্যান্ডো গেঞ্জিকে কেটে ফেললে যেমন হয় সেরকম জামা, 3 কোনা ছোট প্যান্টের মতো লেংটি। আরে ওই যে যেগুলো পরে এফটিভিতে রোগা মেয়েরা ল্যাগ ব্যাক করে হাঁটে, সেগুলো সেগুলো কি খুব সস্তা? লন্ডন কুসুমের মুখ নিমেষে ডিমের কুসুমের মতো হয়ে গেল। পরিণতি গার্জেন কল। কবির মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করে, আরে জ্যাকসন, তোর মুখে কি আছে বলতো? সব সময় এরকম আরবিট প্রশ্ন করিস। জ্যাকসন কি বলবে, ও নিজেই জানে নাকি। জ্যাকসন একটু মন মরা হয়ে দাঁড়িয়েছিল। এনএস মাঠ এখনো দর্শকে ভরেনি। আজ শনিবার, বাটা কোম্পানির ছুটি। খেলা শুরু হবে বিকেল 3টের সময়। তার মিনিট 10 আগেই মাঠ দর্শকে ভরে যাবে। প্রতিবারই তাই হয়। এটা নঙ্গি হাই স্কুলের নিজের মাঠ। খেলাটা হয় হোম অ্যাওয়ে পদ্ধতিতে। মাঠের ধারে একটু দূরত্ব রেখে চারিদিকে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। এই ম্যাচটায় এত ভিড় হয় আর এত টেনশন থাকে যে এসব ব্যবস্থা নিতেই হয়। আসলে এই ম্যাচটা একটা প্রেস্টিজ ম্যাচ। মোটামুটিভাবে পশ্চিম বাটানগর রবিন মেমোরিয়ালের সাপোর্টার, আর পূর্ব বাটানগর নঙ্গি হাইয়ের। এই ম্যাচটা হলো বাটানগরের মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ। জ্যাকসন ওদের স্কুলের সামিয়ানা নিচে গিয়ে বসল। টিম এখন ড্রেস করছে। জ্যাকসনের ড্রেস করা হয়ে গেছে, তবে ও জানে ওকে স্যার ফার্স্ট 11-এ নামাবেন না। ওর চিরজীবন এক্সট্রার কপাল। এমনিতেই এখন গেমস টিচার নেই। বরুণ সিনহা স্যার ওদের ইংরেজি পড়ান। উনি আপাতত খেলাটা দেখছেন, আর উনি জ্যাকসনকে প্লেয়ার হিসেবে ধরেনি না। জ্যাকসন? ওটা আবার প্লেয়ার নাকি? ওটা তো একটা জোকার। খুব রাগ হয় জ্যাকসনের। মনে মনে ভাবে, দেখবেন ওই জোকারই একদিন ওভারট্রাম্প করবে। মাঠে আস্তে আস্তে লোক বাড়ছে এবার। স্কুলের ছেলেরা তো আছেই। রবিন মেমোরিয়াল কোয়েড স্কুল, ওদের মেয়েরাও খেলা দেখতে আসে। নঙ্গি হাই বয়েজ স্কুল। এখানকার ছেলেরা মেয়েদের কাছাকাছি বিশেষ আসতে পারে না, তাই সেদিক থেকেও ম্যাচটা গুরুত্বপূর্ণ। নঙ্গি হাইয়ের ছেলেদের খরার জীবনে রবিন মেমোরিয়ালের মেয়েরা একটু মনসুন আর কি। আর হবে নাই বা কেন? রবিন মেমোরিয়ালের মেয়েরা দুর্লভ জিনিস। ওদের জামা কাপড় দেখলেই মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়। কেউ জিন্স পরে, কেউ বা শর্ট স্কার্ট, আবার কারো গায়ে বিপজ্জনক গেঞ্জি, কারো বুকের কাছে লেখা বুকার প্রাইজ, কারো পিঠে লেখা হিল অন দি আদার সাইড। এসবের কি অর্থ কে জানে? কত রকমের পোশাক, কত রকমের কায়দা। কাঙাল যেভাবে শাকের দিকে তাকিয়ে থাকে, সেভাবেই নঙ্গি হাইয়ের ছেলেরা হাঁ করে ওদের দেখে। জ্যাকসনও তাই করে। কি করবে? ওকে তো আর খেলায় নামাবে না। অবশ্য খেলা দেখেই বা কি হবে? দিয়েগোর সঙ্গে তো কথা হয়েই গেছে। জ্যাকসনের চিন্তায় বাধা পড়ল। কে যেন পিঠে হাত রাখল। জ্যাকসন বলল, কে হবে? ঘুরেই দেখে বরুণ স্যার। পেয়ে শব্দটা স্যারের মোটেই পছন্দ হয়নি। উনি দাঁত কিড়মিড় করে প্রশ্ন করলেন, বে মানে? বে মানে কি? উফ, জ্যাকসনের এই জিভটাই যত নষ্টের গোড়া। আবার কেলো করে ফেলেছে। ও সামলাতে গিয়ে বলল, স্যার স্যার ওটাই প্রিন্টিং মিস্টেক আছে। প্রিন্টিং মিস্টেক? স্যার থতমত খেয়ে রাগটা বজায় রাখবেন কিনা বুঝতে পারলেন না। মানে স্যার বয়ের তলায় পুটকি পড়েনি আর কি। ওটা বে নয়, ওটা রে হবে। স্যার অনেক কষ্টে রাগটা গিললেন। ছাগল, কবিরের গ্লাভসটা কোথায় রেখেছিস? কবির নঙ্গি হাইয়ের গোলকিপার। জ্যাকসন দূরে রাখা একটা লাল ব্যাগ দেখিয়ে বলল, ওই যে ওর মধ্যে আছে স্যার। স্যার ওর আগা পাশতলা মেপে গজগজ করতে করতে চলে গেলেন। স্যার লাল ব্যাগের কাছে গিয়ে ব্যাগ থেকে গ্লাভসটা বের করছেন। হঠাৎ জ্যাকসন দেখল যে দিয়েগো স্যারের কাছে গিয়ে কিছু বলছে। মাঠের চিৎকারে দিয়েগো কি বলছে সেটা জ্যাকসন বুঝতে পারল না, কিন্তু জ্যাকসন বুঝল যে দিয়েগো এমন কিছু বলেছে যাতে স্যার উত্তেজিত হয়ে পড়লেন। হট্টগোল ছাপিয়ে জ্যাকসন শুনল স্যার বলছেন, কোনো কথা শুনবো না, নামো এক্ষুনি। ও দেখল দিয়েগো মাথা গোঁজ করে চলে গেল ওদের টেন্টে। মাঠ এখন কানায় কানায় ভর্তি। প্লেয়াররা নামছে। জ্যাকসন মাঠের ধারে অন্য স্যার আর প্লেয়ারদের সঙ্গে গিয়ে বসল। রবিন মেমোরিয়ালের মেয়েদের জন্য জ্যাকসনের দুঃখ হতে লাগলো। কাঁদবি, আজ খুব কাঁদবি তোরা। ঠিক সময় খেলা শুরু হয়ে গেল। সাদা কালো জার্সি পরে নুঙ্গি স্কুল পূর্ব প্রান্তে,
আর নীল জার্সি পরে রবিন মেমোরিয়াল পশ্চিম প্রান্তে প্লেয়ার সাজিয়েছে। প্রথম 10-15 মিনিট ঢিমে তালে খেলা চলল। দুটো দলই নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে খেলছে, কেউই বিশেষ রিস্ক নিচ্ছে না। দুপক্ষই একটু বুঝে বিপক্ষকে একটু মেপে নিতে চাইছে। জ্যাকসন জানে মিনিট 20 পর থেকে দিয়েগো খেলাটা ধরে। ও মনে মনে হিসেব করল, আর 5 মিনিট, তারপরেই রবিন মেমোরিয়ালের প্যাথোস শুরু হবে। ঠিক 22 মিনিটের মাথায় সেন্টার সার্কেলের কাছে বলটা ধরল আমন। একজনকে কাটিয়ে ও বলটা পাস দিল ডান দিক দিয়ে ওভারল্যাপে যাওয়া ওদের স্কুলের বন্ধু সুমনকে। সুমন ওয়ান টাচে বলটা ফরওয়ার্ড পাস করলো ডুডুকে। ডুডু ছোট্ট করে কাটিয়ে নিল আরও একজনকে, তারপর বলটা লব করে দিল দিয়েগোর পায়ে। ওর সামনে একজন ডিফেন্ডার আর তারপরেই গোলকিপার। জ্যাকসন সাইড লাইন থেকে উঠে দাঁড়ালো, গোল নিশ্চিত। দিয়েগোর কাছে এসব দুধ ভাত। কিন্তু দিয়েগো বলটা ধরে ডিফেন্ডারকে কাটাবার কোনো চেষ্টা না করে আচমকা গোলে শট নিল। গোল বলে প্রায় চিৎকার করে উঠেছিল জ্যাকসন, কিন্তু অবাক হয়ে দেখল বলটা বারের 10 হাত উপর দিয়ে বেরিয়ে গেল। এ কি করলো দিয়েগো? এই যে 2 বছরের ছেলেও গোল দেবে? মন খারাপ হয়ে গেল জ্যাকসনের। তারপর ভাবলো হয়তো ভুল হয়ে গেছে দিয়েগোর, আর নিশ্চয়ই হবে না। স্যারকে বলল, দেখলেন স্যার, দিয়েগোটা এমন গোল মিস করলো যেটা আমি চোখ বন্ধ করে দিয়ে দেব। এমনিতেই গোল মিস, তার উপর জ্যাকসনের কথা শুনে ক্ষেপে গেলেন স্যার। বললেন, চুপ কর ছাগল, চোখ বন্ধ করে গোল দেবে? চোখ খুলে কিছু করতে পারে না, দিয়েগোই গোল দেবে, ভালো করে খেলা দেখ। কিন্তু কোথায় কি? 30 মিনিট কেটে গেল, 40 মিনিট কেটে গেল, গোল কই? বারবার একই রকম ভুল করছে দিয়েগো। আজ কি হয়েছে ওর? একবারও একজনকেও কাটাতে পারছে না, ভুল পাস দিচ্ছে অনবরত। এমনভাবে বল রিসিভ করছে যে অপোনেন্ট বল নিয়ে বেরিয়ে যাচ্ছে। দিয়েগোর সেই বিখ্যাত দৌড়টাই বা কই? কি হলো আর ছেলেটার? ফুটবলের বেসিকটাই ভুলে গেল নাকি? দেখতে দেখতে রেফারি বাঁশি বাজিয়ে দিল হাফ টাইমের। দিয়েগো মাঠ থেকে বেরোতেই জ্যাকসন গিয়ে ওকে ধরল। এই কি করছিসটা কি? হ্যাঁ, ফুটবলটা ভুলে গেলি নাকি? দিয়েগো চুপ করে রইল। মাঠে বসে পড়ে গ্লাসে করে একটু একটু জল খেতে লাগলো। জ্যাকসন আবার খোঁচালো, কি কাকা, দেখ তো ওদের মেয়েগুলো কেমন হ্যাঁ হ্যাঁ করছে। রবিন মেমোরিয়ালের ছেলেরা মেয়েদের পাশে বসে পড়াশোনা করবে, আবার ফুটবলও জিতে যাবে, তা হয়? তুই বল, ভগবান বলে কি কিছু নেই? হ্যাঁ, এই দিয়েগো। দিয়েগো জ্যাকসনের দিকে না তাকিয়ে মাথা নিচু করে বলল, চেষ্টা তো করছি, কিন্তু আজ কেমন সব গন্ডগোল হচ্ছে। তবে কি রূপাই বলে মেয়েটার জন্য দিয়েগো রুদ্রর সঙ্গে হাত মিলিয়েছে? ইচ্ছে করে হারিয়ে দেবে নিজের স্কুলকে? 3 বারে চ্যাম্পিয়ন হয়েও কাপ নিজেদের ঘরে তুলতে পারবে না নঙ্গি স্কুল? পাতা ঝরার মরশুমে উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, মুখ্য চরিত্রে গল্প পাঠে শেখর, দিয়েগো ঋতব্রত মুখার্জি, জ্যাকসন অন্বেষ দে, রাধা কাকা রূপন দাশগুপ্ত, রুদ্র ভিকি দাস, পুরু মির্চি অগ্নি, কুশ কুশল ভট্টাচার্য, তমালি ছন্দবাণী দত্ত, জেঠু শঙ্করী প্রসাদ মিত্র, কবির সায়ন্তন ঘোষ, বরণ স্যার অভিষেক মুখার্জি, নন্দন স্যার ব্রতদীপ মুখার্জি। এছাড়াও রয়েছেন অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইন, স্মরণজিতের লেখা পাতা ঝরার মরশুমে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।